হাসিনার তত্ত্বের তাউস দখল হইয়া যাইত, কথা সত্য। কাওয়াও কইছে না গণভবন দখল হইয়া যাইত। কেরে কাওয়া ক্ষমতা ছাড়া হবু, এটা যদি গণহত্যার সাফাই হয় তাইলে 1971-এর 25শে মার্চ পাকিস্তানি সেনারা কি অপরাধ করেছিল? আপনাদের ভিতরে কার কার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বর্বরোচিত ছাত্র গণহত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এবার শেখ হাসিনার পদত্যাগ ও সেনাবাহিনীর ভেতরে যে এক উত্তেজনা পরিস্থিতি তৈরি করেছে জাতিসংঘের মহাচাপের কারণে, এটা কিন্তু স্পষ্ট ও ক্লিয়ার। দর্শক, পুলিশ, সেনাবাহিনী ও ডিবি সহ বিভিন্ন জায়গায় কিন্তু সরকার অটোমেটিক্যালি রদবদল করা শুরু করে। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সেনাবাহিনীর বিরুদ্ধে কি পরিমাণ চাপ আসছে সরকারের উপরে, বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হাসিনার তত্ত্বের তাউস দখল হইয়া যাইত, কথা সত্য। কাওয়াও কইছে না গণভবন দখল হইয়া যাইত। কেরে কাওয়া ক্ষমতা ছাড়া হবু, এটা যদি গণহত্যার সাফাই হয় তাইলে 1971-এর 25শে মার্চ পাকিস্তানি সেনারা কি অপরাধ করেছিল? টিক্কা খান, ইয়াহিয়া খান কি অপরাধ করেছিল? এই ক্ষমতা কোনো মতে ঠেকা দেওয়ার জন্য আগে এসেছিল মাত্র 11 জন জেনারেল। তাদের আমাদের চিনা রাখা দরকার না, কারণ হাসিনা কইছিল না, তার বইয়ের মধ্যে লিখেছিল না যে এই যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তাদের পরিবার এই দেশে থাকে। তো আমরা একটু চিনে রাখি, হাসিনার প্লেবুক নিয়ে আমরা খেলি। আপনাদের আগে একটা কথা কইয়া নি, হাতে যতদিন বন্দুক আর কমান্ডে সেনা আছে ততদিন তোমাদের দাম। তারপরে কেউ কালে তোমাদের এইবার তোমাদের তুলিব ফেনা, দেখি কোথাও পাও এততে না। দুনিয়ায় কোনো শুল্টির মধ্যে হান্দায় রক্ষা পাবে না। হাসিনা ক্ষমতায় থাকুক চাই না থাকুক। আসেন আমরা ক্ষণিকের পুত্রগুলারে দেখে নিই, চিনে রাখি আজকের দিনের টিক্কা খান জাউরা কারা ছিল। সেনাবাহিনী তার যতখানি প্রেস্টিজ হারাইছে, গালি খাইছে, ঘৃণা অর্জন করছে, তা এই কয়টার জন্যে। যদি শান্তি মিশন জয় বাংলা হয়ে যায় তাহলে এই কয়টার জন্যই হবে। এই কয়টার টাকা পয়সা পাবে, বাড়ি গাড়ি পাবে, হয়তো চিন্তা ছিল ভবিষ্যতে এই মন্ত্রী এমপি হবে। কিন্তু সেনাবাহিনীকে যে পাবলিক সোনাবাহিনী ডাকা শুরু করেছে, নোটির পোলা বলতেছে, এটা কোনোদিন বুঝতে পারবেন না। আজ থেকে 10 বছর আগে ওকে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটায় গালি দিবে। ভাবছেন? ভাবেন নাই। আপনাদের বাজেট নিয়ে কথা বলবে, ভাবিছেন? ভাবেন নাই। রিটায়ার করার পরে আপনি আর্মিত কাজ করেছেন, এটা বলতে পারবেন না। যাই হোক, জাউরাদের দেখি। জেনারেল ওয়াকারুজ্জামান ও গেলে হাসিনার আত্মীয়, আর্মি চিফ। ও গেলে আর্মি চিফ হবার পারে না, কারণ শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে হার্টের কোনো সমস্যা থাকলে নাকি আর্মি চিফ হওয়া যায় না। তো ওর নাকি হার্টের সমস্যা আছে, মানে ওর নাকি হার্টের মধ্যে কি লাগানো হয়েছে আর কি। আচ্ছা, 2 নাম্বার লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, কোয়ার্টার মাস্টার জেনারেল। আর 3 নাম্বার জাউরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএস বলে। এজ এ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, কমান্ডার 46 ব্রিগেড। এ হচ্ছে ওই যে ওই কইছিল না নির্মূল কর্ম, ওই যে ওই হারামজাদা। এটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল SM জাকারিয়া হোসেন, এটা কমান্ডার 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। এরই লোকজন করেছিল ওই যে এখানে একটা লাগানো, ওই যে বিদ্যুৎ চমকের লাগানো, এটা গেল ওর পোলাবান। ব্রিগেডিয়ার জেনারেল নাজিম, ডিরেক্টর মিলিটারি অপারেশনস। মেজর জেনারেল মোস্তাসিনুল বাকি, গ্রুপ কমান্ডার, বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ। এই যে সমস্ত ইয়েগুলো উড়েছিল না, ওই যে ড্রোন উড়েছিল না, এই হারামজাদা তুলিছিল এটা। আর হচ্ছে মেজর জেনারেল শাকিল আহমেদ, জিওসি রংপুর ক্যান্টনমেন্ট। আর হচ্ছে মেজর জেনারেল খালেদ আল মাহমুদ, জিওসি বগুড়া ক্যান্টনমেন্ট। হারামজাদা তুই আর জায়গা পেস নাই, আমার বাড়ির যে বসিস তুই, হ্যাঁ উঠি যে সামনাছু। 10 নাম্বার মেজর জেনারেল শেখ সারোয়ার হাসান, জিওসি কক্সবাজার ক্যান্টনমেন্ট। 11 নাম্বার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল, অপারেশন কমান্ডার PGR। পাশার চামড়া তুলে নেওয়া হবে তোমাদের নোটির পোলারা, যদি সৈনিকেরা ধরে থাপড়ায় তাহলে আমরা ছেড়ে দিব। যাই হোক, কয়ে রাখলাম যে কাগেরে ধরা হবে, সেটা আমরা লিস্টি করে রাখছি। দুনিয়াত কোথাও জায়গা হবে না। আর বাংলাদেশে তো হাসিনা চিরজীবন থাকবে না। হাসিনা জয় বাংলা হইলে তোমাদের কি অবস্থা হয় দেখবে। এবার আসেন, নতুন খেলা শুরু হয়েছে, সেটা দেখি। ভারত তার এ টিমকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামাইছে তার বি টিমের সদস্যদের।
মার্কামারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তথাকথিত গণশুনানি কমিশন গঠন করা হয়েছে সারা দেশে চলমান হিংসাত্মক ঘটনাবলী তদন্ত করার জন্য। এর সভাপতি হইল বিচারপতি মতিন আর সহসভাপতি সুলতানা কামাল, দুটাই মার্কামারা। আপনারা সুলতানা কামালরে চেনেন, কিন্তু মতিনের চেনেন না। আসেন মতিন আসলে কে এটা আমরা একটু খুঁজে দেখি। হ্যাঁ, আপনি যদি এই দুইটার অতীত একটু ঘাটেন তাহলে পরিষ্কার হবে যে এই কমিশনের উদ্দেশ্য হইল হাজার হাজার ছাত্রদের হত্যা, জখম, নির্যাতন, জেল জুলুম, লাশ চুরি, কারফিউ দিয়া যে ইন্টারনেট বন্ধ করে তার আড়ালে খুনি হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, স্নাইপার দিয়া মারিছে, তার থেকে তার দায় মুক্তি দেওয়া, কোনো আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংঘের অধীনে তদন্তের সম্ভাবনা নস্যাৎ কইরা দেওয়া, একই সাথে একটা তদন্ত খেলা চালু কইরা আমাদের চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরায় দেওয়া। হাসিনার এটা প্ল্যান। আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত দুদক লাগায় দেয়, তারপরে দুদক এসে কয় ঠিক আছে কোনো সমস্যা নাই, বুঝছেন? সবগুলা করিছে। এই যে ইয়ে আছে না, এই যে মাদারসোদ আলী, যে মোদাসের আলী আছে না, ওর পিছেও কিন্তু লাগাইছিল দুদক, তারপরে কইছে ক্লিন, বুঝছাও? এই যে বিচারপতি মতিন কে, এই হচ্ছে সেই কুলাঙ্গার যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে ভিত্তিহীন মামলায় আইনে যে সর্বোচ্চ সাজার বিধান আছে না, তার চেয়ে অধিক সাজা প্রদান করছিল। 2010 সালের আগস্ট মাসে আপিল বিভাগ 3 দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটা আদালত অবমাননার অভিযোগের শুনানি করে। আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার 2 নম্বর বিচারক ছিল মতিন। এর মধ্যে সবগুলো আছে, কিন্তু ওই যে খাইরুল আছে না, এরা হারামজাদা শুয়ারের বাচ্চা, আর আছে না ওই যে মিজান, এই যে আমাদের সিনহা, ও কলে ছিল, সব কয়টা মারাগুলো ছিল। এই যে দেখেন, এই যে রাইট ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, এই যে মতিনের নাম প্রথম পাতায়, প্রধান বিচারপতি পরেই। শুনানির সময় মতিনের আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল, জেল থেকে জেলে, ওই বই থেকে আমি একটু পড়ি। হ্যাঁ, শুনানির প্রথম দিন থেকে বিচারপতি এম এ মতিন, বিচারপতি এ বি এম খাইরুল হক এবং বিচারপতি এস কে সিনহার আক্রমণাত্মক ভূমিকা লক্ষণীয় ছিল। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মাঝে মাঝে মন্তব্য করছিলেন। বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছেন। বিচারপতি এম এ মতিন গত 3 দিনে অন্তত 6বার বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না, সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান শিক্ষার্থীরা যে 8 দফা বা 9 দফার দাবি জানিয়েছে তার ভেতরে সরকার পতনের আন্দোলন কিন্তু ছিল না, তবে নতুন করে তারা এখন আবারও এই সরকার পতনের বিপক্ষে এবং পক্ষে নানান ধরনের আলোচনা সমালোচনা করছে। কি হতে যাচ্ছে সরকারের বিস্তারিত? আপনাদের ভিতরে কার কার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বর্বরোচিত ছাত্র গণহত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন? কার কার কাছে মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার যদি শেখ হাসিনা করবেনই, তাহলে এতগুলো হত্যাকাণ্ডের সংখ্যা এখনো কেন প্রকাশ করছে না? কেন আবু সাঈদের মৃত্যুর এজাহারে পুলিশের নাম নেই, বরঞ্চ 16 বছরের একটি শিশুকে আসামি দেখা হয়েছে? ওই যে বিএনপির আমলে জর্জ মিয়া নাটক বলে তারা এত মুখে ফেনা তুলে ফেলে যে 21শে আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জর্জ মিয়ার সাজানো নাটক ছিল। আবু সাঈদ হত্যাকাণ্ডে সাজানো নাটক তৈরি করার চেষ্টা করছে, সেখানে আরও প্রায় 260 জন শিক্ষার্থী, ছাত্র এবং জনতা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং যেটা এরই মধ্যে ইতিহাসের বর্বরোচিতম হত্যাকাণ্ড বাংলার ইতিহাসে কোনো রকম শাসকের দ্বারা সংঘটিত হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন? শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কেবলমাত্র আইওয়াশ এবং সময়ক্ষেপণের চেষ্টা করছেন। এই হত্যাকাণ্ডের বিচার যে শেখ হাসিনা করবে না সেটি খোলাসা করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী। সেই সব বিষয়াবলী নিয়ে এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি, সেটি কেন 1 নম্বর দফায় 9 দফা বলুন, 8 দফা বলুন, 4 দফা বলুন, 1 দফার দাবিতে কেন রূপান্তরিত হচ্ছে না এখনও, সেটা নিয়ে আক্ষেপের কথাগুলো আমি বলবো। তবে তার আগ দিয়ে চলুন আমরা একটু জানি যে আবু সাঈদ হত্যাকাণ্ডের পরে কি হচ্ছে। আবু সাঈদ সহ যেই শিক্ষার্থীরা নিহত হয়েছেন, আবু সাঈদের এই যে বুক প্রশস্ত করে গুলির উপরে দাঁড়িয়ে যাওয়া, তার ধারণা ছিল যে বাংলাদেশের পুলিশ তাকে গুলি করবে না, তার ধারণা ছিল যে পুলিশ তাকে গুলি করতে পারে না, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করে একাধিক বুলেট তার বুক ঝাঁঝরা করেছে, মাটিতে লুটিয়ে পড়েছেন, যার প্রেক্ষিতে বাংলাদেশ
বিক্ষোভে ফেটে পড়েছে এবং ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের দ্বিতীয় পর্বে চলছে এখন। ছাত্ররা এরই মধ্যে যারা এই আন্দোলনের সমন্বয়কারীর ভূমিকা পালন করছিল তাদেরকে আটক করে রেখেছে। আমি সবশেষ মেসেজ পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে তারা ডিবি হেফাজতে অনশন শুরু করেছেন, তারা খাচ্ছেন না কিছু। তাদের মুক্তির জন্য হাইকোর্টে যে রিট হয়েছিল সেই রিটের শুনানি হওয়ার কথা ছিল গতকালকে। বিচারপতি অসুস্থ হয়ে প্রধান বিচারপতির কাছে বলেছেন যে আমি এই রিট শুনানি করতে পারছি না, কবে করতে হবে সেটিও এখনও জানা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে এই আদালত ব্যবস্থা চলে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের ব্যবস্থা চলে শেখ হাসিনার ইচ্ছা মাফিক, মর্জি মাফিক। শেখ হাসিনা চান না যে এই ছাত্ররা এখন মুক্তি পাক, সে কারণেই আদালত এই রিটের জবাব দেওয়ার জন্য বিচারককে অসুস্থ বানিয়ে এটার কালক্ষেপণ করছে। এগুলো আপনাদের সবাই জানার কথা, বোঝার কথা যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার তো করবেনই না, বরঞ্চ সময় ক্ষেপণের চেষ্টা করছেন এবং নতুন একটা ইস্যু দিয়ে জনমত ঘোরানোর চেষ্টা করবেন এবং ইতিহাসের এই বর্বরোচিত হত্যাকাণ্ড গিলে ফেলার সব রকম প্রচেষ্টা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। কিভাবে? আবু সাইদ, যেই এই শহীদদের মধ্যমণি, সবার আগে যিনি শহীদ হয়েছেন, তার যে হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে 16 বছরের একজন শিক্ষার্থীকে, তার নাম হচ্ছে মাহিন সরকার। মাহিন সরকারের বোন একটি স্ট্যাটাস লিখেছে, আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, যার মূল কথা হলো যে ওই দিন স্কুল বন্ধ ঘোষণার পরে সব শিক্ষার্থীরা একযোগে যখন রাস্তায় নেমে যায়, মাহিনও তাদের সাথে রাস্তায় নেমে যায়। পরে পুলিশের টিয়ার শেল এবং পুলিশের আক্রমণে একটা পর্যায়ে সে ছত্রভঙ্গ হয়ে যায়, তার বন্ধুদের থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বন্ধুদের কাছ থেকে শুনে যে মাহিনের পায়ে একটা রাবার বুলেটের আঘাত এনেছে, সে অসুস্থ। অনেকগুলো হাসপাতাল এবং আশপাশে যেসব চিকিৎসালয় আছে সেখানে তারা খোঁজ করে খুঁজে পায় নাই। পরে পুলিশ তাদেরকে ফোন করে বলেছে যে মাহিন তাদের হেফাজতে আছে, এই মুহূর্তে কাউকে জানাজানি করার দরকার নেই, তাহলে তার সমস্যা হবে, কালকের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। তারা সেই আশ্বাসে ছিল। পরের দিন তাকে দেখা গেল যে এই মাহিনের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।